স্টেট টিমের স্পোর্টস ট্রেনিং ক্যাম্পে ঘটে যায় একটি দুর্ঘটনা। দুবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলা গোমসের আকস্মিক মৃত্যু ঘটে। তার মৃত্যুর জন্য শম্পা নামের একজন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে দায়ী করা হয়। শম্পা কি সত্যিই দোষী? কাবেরী কি পারবে শম্পাকে এই চক্রান্ত থেকে উদ্ধার করে আসল দোষীদের শাস্তি দিতে? হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমি। সকলকে সৌমিস ফিকশনাল ওয়ার্ল্ডে স্বাগত। আমার আনা মুভি এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়াও তোমরা তোমাদের পছন্দমতো মুভি বা ওয়েব সিরিজ আমায় কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সেগুলোর এক্সপ্লেনেশন আনার। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন অফ কাবেরী। গল্পের শুরুতেই দেখানো হয় দুজন মেয়ে নিজেদের মধ্যে লড়াই করছিল। তাদের লড়াই চলার সময় আচমকায় একটি মেয়ে অপর একটি মেয়েকে ধাক্কা মেরে 3 তলার বারান্দা থেকে নিচে ফেলে দেয়। এর ফলে নিচে পড়ে যাওয়া মেয়েটির মৃত্যু হয় এবং সেখানে উপস্থিত সকলে অন্য মেয়েটিকে পুলিশে ধরিয়ে দেয়। সিন বর্তমানে ফিরলে দেখানো হয় কাবেরীকে। কাবেরী বাসে করে কলকাতা থেকে আসতে থাকে। বাস থেকে নামার সময় লোকজনের ধাক্কাধাক্কিতে কাবেরী পড়ে যায়। তখনই একজন এসে কাবেরীকে তোলে। সে কাবেরীর জিনিসপত্রগুলো গোছাতে কাবেরীকে সাহায্য করে। সে কাবেরীর সাথে কথা বলে নিজের পরিচয় দিতে গেলে কাবেরী তাড়াহুড়ো করে টোটোতে উঠে সেখান থেকে চলে যায়। ধীমান রাস্তার উপরে কাবেরীর পায়ের তোড়া দেখতে পায়। সে সেটা তুলে কাবেরীকে ডাকতে গেলে কাবেরী শুনতে পায় না। কাবেরী এবার তার গন্তব্যস্থলে পৌঁছে টোটোওয়ালাকে ভাড়া দিতে যায়। 60 টাকা ভাড়া হওয়ায় কাবেরী তাকে 100 টাকার একটা নোট দেয়, কারণ তার কাছে তখন খুচরো ছিল না। তাই টোটো চালক 100 টাকায় রেখে দেয় এবং কাবেরীকে বাকি 40 টাকা পরে নিয়ে নিতে বলে। এরপর একজন ভদ্রলোক এসে কাবেরীকে তার বাড়িটা দেখিয়ে দেয়। কাবেরী এই বাড়িতে ভাড়া এসেছে। ভদ্রলোক কাবেরীর হাতে প্লাস্টার দেখে তাকে জিজ্ঞেস করে সে হাতে চোট পেল কিভাবে। কাবেরী আসল ঘটনাটা না বলে ওনাকে বলে বাথরুমে পড়ে গিয়ে তার চোট লেগেছে। এরপর ভদ্রলোক বাড়ি ফিরে যায়। রাত্রে কাবেরী আয়নায় নিজেকে দেখতে থাকে। তার নাকের ওপর থাকা ব্যান্ডেডটা সরালে সেখানের ক্ষত দেখতে পাওয়া যায়। এরপর সকালে দেখা যায় কাবেরী যে স্কুলে চাকরি পেয়েছে সেখানে জয়েন করতে আসে। সেখানকার হেডমিস্ট্রেসের সঙ্গে কাবেরীর কথাবার্তাতে বোঝা যায় কাবেরী ও হেডমিস্ট্রেস পূর্ব পরিচিত। সেখানে হেডমিস্ট্রেস কাবেরীকে জিজ্ঞেস করে কোনোভাবেই কি তার বৈবাহিক সম্পর্ক কি টিকিয়ে রাখা যাচ্ছে না। তাদের কথোপকথনে জানা যায় কাবেরীর বর তার উপর অনেক অত্যাচার করেছে এবং শেষে যে ঘটনাটা তার সাথে ঘটিয়েছে তারপর আর কাবেরী তার সাথে থাকতে পারবে না। উনি কাবেরীর জীবনটা নতুন করে শুরু করাতে খুশি হন। উনি কাবেরীকে তার ক্লাসরুমে পরিচয় করাতে নিয়ে আসেন। সেখানে উনি সবাইকে কাবেরীর পরিচয় দেন। কাবেরী হলো তাদের ম্যাথস টিচার। এরপর উনি চলে গেলে কাবেরী ক্লাস শুরু করে। অ্যাটেন্ডেন্স গ্রহণ করার সময় কিছু ছাত্রী তার দিকে কাগজের দলা ছুটতে থাকে। আবারও কাবেরী ক্লাস নিতে শুরু করলে বোর্ডে অঙ্ক করার সময় একজন কাবেরীর গায়ে নকল সাপ ছুঁড়ে দেয়। কাবেরী এতে খুব ভয় পেয়ে যায়। কাবেরী সেই ছাত্রীটির কাছে এসে তার নাম জিজ্ঞাসা করে। সে জানায় তার নাম শম্পা হালদার ও তার বয়স 15 বছর। তার বন্ধুরা পাশ থেকে জানায় সে স্পোর্টস টিমের ক্যাপ্টেন, কিন্তু পড়াশোনায় লবডঙ্কা। শম্পা তাদের থামতে বলে জানায় সে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট ও দুবারের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। স্কুল ছুটির পর বাড়ির দিকে ফেরার সময় কাবেরীর আবার ধীমানের সাথে দেখা হয়। সে তাকে এবার তার পরিচয় দেয়। সেখান থেকে জানা যায় ধীমান একজন নিউজ রিপোর্টার। এরপর সে কাবেরীকে তার ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে কাবেরীর প্রায় গা ঘেঁষে একটা পুলিশের গাড়ি কিছুটা সামনে এগিয়ে থেমে যায়। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে ধীমানকে কিছু কথা বলার জন্য ডাকে। কাবেরী পুলিশের পোশাক দেখে খুব ভয় পেয়ে যায়। তার এসবের সাথে জড়িয়ে থাকা খারাপ স্মৃতিগুলোর কথা মনে পড়তে থাকে। কথার শেষে ধীমান ফিরে এসে তাকে সেদিন বাসস্টপ থেকে কুড়িয়ে পাওয়া কাবেরীর তোড়াটা ফেরত দিতে গেলে কাবেরী আতঙ্কে সেখান থেকে চলে যায়। এরপর রাতে কাবেরী যখন তার বাড়িতে সবজি কাটছিল ঠিক তখন একটা আননোন নাম্বার থেকে ভয়েস মেসেজ আসে। সেটা প্লে করলে একটা গানের সুরে শীষ দেওয়ার আওয়াজ শোনা যায়। একটা পুরুষ কণ্ঠে কাবেরীকেও বলতে থাকে কাবেরী তাকে না বলে চলে এসেছে, তাই তার খারাপ লেগেছে, আর তার কথা না শুনলে কাবেরীরও অনেক দুঃখ আছে। এছাড়া সে নাম্বার চেঞ্জ করার পরেও
কাবেরীর নাম্বার ঠিকই জোগাড় করে নিয়েছে। এসব কথা বলে সে কাবেরীকে হুমকি দিলে কাবেরী খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে কাবেরী স্কুলে এসে আবার সেই ক্লাসরুমে ক্লাস নিতে ঢোকে। সে দেখে কেউ তারই একটি ব্যঙ্গাত্মক ছবি বোর্ডে এঁকে রেখেছে। সে সকলকে জিজ্ঞেস করে এটা কে এঁকেছে। সবাই হাসতে থাকে, কিন্তু কেউ কিছু বলে না। কে এঁকেছে সেটা কাবেরী মনে মনে ঠিকই বুঝতে পারে। কাবেরী পড়ানো শুরু করলে শম্পা একটা বাজি পটকাতে আগুন লাগিয়ে সেটা কাবেরীর দিকে ছুঁড়ে দেয়। আচমকা পায়ের কাছে পটকার আওয়াজে কাবেরী ভয়ে চমকে উঠলে গোটা ক্লাস তার উপর হাসতে থাকে। এতে কাবেরী আর ক্লাস না নিয়ে টিচার্স রুমে চলে আসে। সেখানে কাবেরীকে ক্লাস শেষের আগেই টিচার্স রুমে বসে থাকতে দেখে আর একজন শিক্ষিকা জিজ্ঞেস করে তার কাদের ক্লাস ছিল, সে এত তাড়াতাড়ি চলে এসেছে। কাবেরী জানায় ক্লাস 9C এর। এরপর উনি জিজ্ঞেস করেন তারা কাবেরীর সাথে কি করেছে। এরপর তিনি কাবেরীকে নিয়ে হেডমিস্ট্রেসের কাছে কমপ্লেন করলে হেডমিস্ট্রেস এসে শম্পা আর তার বান্ধবীদের কান ধরে ক্লাসের বাইরে বের করে দেন। উনি শম্পাদের কাবেরীর সাথে এরকম ব্যবহার করার জন্য বকা দিলে কাবেরী ওনাকে বকাবকি করা থেকে আটকাতে যায়। এতে শম্পা তার বান্ধবীকে বলে কাবেরী নাকি তাদের নামে নালিশ করে এসে এখন তাদের সামনে ভালো সাজছে। সিন আবার বর্তমানে ফিরলে দেখানো হয় থানায় শম্পার থেকে তার কানের দুল, ফোন এগুলো জমা নিয়ে নেওয়া হয় ও শম্পাকে লকআপের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। সিন আবার ফ্ল্যাশব্যাকে ফিরলে দেখা যায় হেডমিস্ট্রেস শম্পাদের বকাবকি করে ক্লাসরুমে বসতে যেতে বলে। ক্লাসরুমে ফিরলে শম্পার এক বান্ধবী তাকে বলে কাবেরী ম্যামের জন্য তাদের বকা খেতে হলো, শম্পা কি ম্যামকে এমনি ছেড়ে দেবে? তখন শম্পা বলে সে এবার এমন কিছু করবে যে কাবেরী ম্যাম এই চাকরিটাই ছেড়ে দেবে। রাত্রে কাবেরী তার ঘরে বসে খাতার কাজ করছিল। তখন শম্পা তার দলবল নিয়ে কাবেরীকে ভয় দেখাতে আসে। তারা কাবেরীর বাড়ির মেইন সুইচ অফ করে দেয়, ফলে সারা বাড়ি অন্ধকার হয়ে যায়। কাবেরী বাইরে তাকিয়ে দেখে আশেপাশে সব বাড়িতেই কারেন্ট আছে, শুধু তার বাড়িতেই নেই। শম্পা বাইরে থেকে হাসির আওয়াজ করলে কাবেরী ভয় পেয়ে যায়। সে জানালা দিয়ে বাইরে কে আছে দেখতে গেলে একজন জানালা দিয়ে একটা মরা পাখি তার দিকে ছুঁড়ে দেয়। এতে কাবেরী প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেই সময় বাইরে কেউ খুব জোরে দরজা ধাক্কাতে থাকে। কাবেরী ভয়ে ভয়ে দরজা খুললে দেখা যায় একজন পুরুষ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু তাকে দেখে কাবেরী খুবই ভয় পেয়ে পিছোতে পিছোতে একটা সময় পড়ে যায়। সেই পুরুষ মানুষটি সেদিন ভয়েস SMS-এ যেই গানের শীষটা পাঠিয়েছিল সেই সুরে শীষ দিতে দিতে কাবেরীর দিকে এগোতে থাকে। সে কাবেরীর একটা হাত ধরে তাকে নরম সুরে শাসাতে থাকে চাকরিটা ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য। এটা হলো কাবেরীর স্বামী অনিশ। কাবেরী তাকে জিজ্ঞেস করে সে তো নিজে হাতে সবটা শেষ করে দিয়েছে, তাহলে সে আবার কি চায়? অনিশ তাকে বলে তার সাথে না ফিরলে সে কাবেরীর আর একটা হাতও ভেঙে রেখে দেবে। সে কাবেরীর হাতে ব্যথা দিতে থাকলে শম্পা পাশ থেকে এসে অনিশকে ধাক্কা মেরে কাবেরীর থেকে সরিয়ে দেয়। সিন আবার বর্তমানে ফিরলে দেখানো হয় রনি কাবেরীকে খবর দেয় শম্পা কলকাতার একটা খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে। সিন আবার ফ্ল্যাশব্যাকে ফেরে। তখন দেখা যায় শম্পা তার ক্যারাটের মাধ্যমে অনিশের সাথে লড়াই করে। অনিশ শম্পাকেও হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। কাবেরী সবাইকে বাড়ি ফিরে যেতে বলে। পরের দিন ক্লাসরুমে ঢুকে কাবেরী দেখে ভুল বানানে ব্ল্যাকবোর্ডে সরি লেখা রয়েছে। সে বুঝতে পারে এটা শম্পাই লিখেছে। কাবেরী স্পেলিংটা ঠিক করে ক্লাস নিতে শুরু করে। স্কুল ছুটির পর কাবেরী বাড়ির দিকে ফিরতে থাকলে শম্পা রনির সাইকেলে করে কাবেরীর পিছন পিছন আসতে থাকে। শম্পা কাবেরীর পেছন পেছন এসে তাকে কান ধরে সরি বলে। কাবেরী তাকে বাড়ি গিয়ে পরের দিনের ক্লাস টেস্টের জন্য পড়তে বসতে বলে। পরের দিন ক্লাসেও সে কাবেরীকে সরি বলে। শম্পা টিচার্স রুমে কাবেরীর জন্য তার ঠাকুমার হাতে তৈরি চালতার আচার ও একটা চিঠি রেখে আবারও কাবেরীর রাগ ভাঙানোর চেষ্টা করে। স্কুলের পর শম্পা ও কাবেরী নদীর ধারে বসে গল্প করছিল। সেখানে শম্পা কাবেরীকে জিজ্ঞেস করে কাবেরী সেদিন লোকটার অত বাজে ব্যবহারের প্রতিবাদ কেন করছিল না? সে কেনই বা এত বাজে লোককে বিয়ে করেছে? কাবেরীর তখন পুরনো কথা মনে পড়তে থাকে। বোঝা যায় অনিশের প্রচুর রাগ ছিল। সে কাবেরীকে মেন্টালি ফিজিক্যালি প্রচুর কষ্ট দিত। সে কাবেরীর উপর
ছোট ছোট বিষয় নিয়ে প্রচুর চেঁচামেচি করত। কাবেরী একটা চাকরির ফর্ম ফিল আপ করায় সে নোড়া নিয়ে তার হাত ভেঙে দিয়েছিল। শম্পা তাকে বলে সে কেন তার স্বামীর নামে পুলিশের কাছে অভিযোগ জানায়নি। কাবেরী জানায় অনিশ নিজেও যেহেতু একজন পুলিশ কর্মী, তাই তার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করা অতটাও সহজ নয়। কাবেরী আরও বলে সে একবার কমপ্লেন করতে গিয়েছিল। সেখানে থানায় বসে রিপোর্ট লেখানোর সময় অনিশ চলে আসে। ও সকলকে জানায় কাবেরী তার স্ত্রী এবং কাবেরী নাকি তার উপর রেগে গিয়ে কমপ্লেন করতে এসেছে। এই কথায় দেখা যায় থানায় থাকা অফিসার উল্টে অনিশকেই সরি বলে। অনিশ তারপর কাবেরীকে সেখান থেকে নিয়ে চলে যায়। শম্পা এবার কাবেরীকে জিজ্ঞেস করে একবার চেষ্টা করেই সে কেন হাল ছেড়ে দিয়েছে। শম্পা বলে সে তাকে সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে শিখিয়ে দেবে। সে কাবেরীকে বলে কাবেরীর মনে যে একটা চাপা কষ্ট আছে সেটা সে বুঝতে পারে। কাবেরী এবার শম্পাকে বলে তার বাড়িতে অঙ্ক শিখতে আসতে। তারা যাওয়ার সময় রনি তাদের পিছন পিছন আসতে থাকলে শম্পা তাকে চলে যেতে বলে। কাবেরী শম্পাকে জিজ্ঞেস করে ক্যারাটেতে যে তার এত পরিশ্রম হয় তার জন্য সে কি কি খায়। শম্পা জানায় ছাতুর শরবত আর মাসে একবার মাংস। আসলে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এছাড়া শম্পা জানায় তার বাবার একটা মুদির দোকান আছে, কিন্তু মা নেই। তার মা ছোটোবেলায় মারা গেছে। সন্ধেবেলা কাবেরী শম্পাকে বাড়ি পৌঁছে দিতে আসে। সে কাবেরীকে তার বাবার সাথে পরিচয় করায়। শম্পার বাবা কাবেরীকে শম্পাকে বোঝাতে বলে এসব ক্যারাটে শিখে কি হবে, এতে কি ঘরে পয়সা আসবে। আসলে তাদের অভাবের সংসারে স্টেট চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়নের স্বপ্নটা অতটা গুরুত্ব পায় না। কাবেরী এবার বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় তার সাথে ধীমানের দেখা হলে ধীমান তার নুপুরটা ফেরত দেয়, কিন্তু কাবেরী ধীমানের সাথে কথা বলার কোনো রকম আগ্রহ না দেখিয়েই নুপুরটা নিয়ে চলে যায়। বাড়ি ফিরে কাবেরী খাতা চেক করছিল। সে সময় দরজার বেল বাজে। কাবেরী দরজা খুলে দেখে বাড়ির মালিকের সাথে অনিশ এসেছে। সেই মেসোমশাইয়ের সামনেও অনিশ ভালো মানুষের মতো নাটক করে। তিনি চলে গেলে অনিশ এবার কাবেরীর ঘরে এসে বসে। সে কাবেরীকে বলে সে নাকি জানতে পেরেছে কাবেরীর নতুন প্রেমিক হয়েছে। সে আসলে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পথে কাবেরীকে ধীমানের নুপুরটা দেওয়ার ব্যাপারটা দেখে সন্দেহ করে। সে কাবেরীকে চাকরিটা ছেড়ে তার সাথে কলকাতা ফিরে যাওয়ার জন্য ভয় দেখায়। কাবেরী যেতে না চাইলে সে কাবেরীকে সাইকোলজিস্টের থেকে আনা একটা মিথ্যা রিপোর্ট দেখায়, যেখানে লেখা ছিল কাবেরী জটিল মানসিক রোগী। অনিশ শাসাতে থাকে এগুলো সে কাবেরীর স্কুলে জমা করবে এবং তাতে তার চাকরিটা আর থাকবে না। সেই সময় শম্পা সেখানে চলে আসে। সে এতক্ষণ কাবেরীর প্রতি অনিশের এই নির্যাতনের ঘটনাটা রেকর্ড করছিল। এটা দেখিয়ে শম্পা অনিশকে বলে সে যদি কাবেরীকে আবার শাসায় তাহলে এই ভিডিওটা সে থানায় জমা করবে। অনিশ শম্পাকে ভিডিওটা ডিলিট করতে বলে। অনিশ শম্পার থেকে ফোনটা কাটতে গেলে শম্পা তাকে লাথি মেরে ফেলে দেয়। অবস্থা বেগতিক দেখে অনিশ তাদের শাসিয়ে তখনকার মতো সেখান থেকে বেরিয়ে যায়। শম্পা কাবেরীকে শান্ত হতে বলে, তাকে জল খাওয়ায়। শম্পা কাবেরীর সাথে থাকতে চাইলে সে শম্পাকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ বাড়িতে তার বাবা চিন্তা করবে। শম্পাকে সে এরকমই সাহসী থাকতে বলে। সিন আবার বর্তমানে ফেরে। লকআপে থাকা বাকি দুজন কয়েদি শম্পাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে থাকে। শম্পাকে একজন জল খেতে দেয়। শম্পার আবার পুরনো কথা মনে পড়তে থাকে। শম্পা কাবেরীর কাছে পড়তে যেত, তখন কাবেরী তাকে দুধ, ডিম এসব খেতে দিত। শম্পা কাবেরীকে থানায় তার স্বামীর নামে কমপ্লেন করতে যেতে বলে। কাবেরী তাকে শর্ত দেয় সে 60 পেলে তবেই সে কমপ্লেনটা করতে যাবে। তখনই শম্পার কাছে একটা ফোন আসে। শম্পা কাবেরীকে জানায় সে কয়েকদিন পর কলকাতা চলে যাবে, কারণ সে স্টেট টিমের ক্যারাটে টিমে চান্স পেয়েছে। এই বলে সে কাবেরীকে জড়িয়ে ধরে। কাবেরীর ব্যবহারে সে তার মাকে অনুভব করে। কাবেরীও নিজের মেয়ের মতোই শম্পার যত্ন করে। লকআপে শম্পার সাথে কাবেরী দেখা করতে আসে। সে শম্পাকে জানায় সে তাকে ঠিক নির্দোষ প্রমাণ করবে, কিন্তু অফিসার তাকে বড়বাবুর অনুমতি ছাড়া শম্পার সাথে কথা বলতে দেয় না। এরপর থানায় বড়বাবু ঢোকে, কিন্তু দেখা যায় এই বড়বাবু আর কেউ নয়, অনিশ। জয়া এতে খুবই আতঙ্কিত হয়ে যায়। শম্পাকে এরপর কোর্টে নিয়ে যাওয়া হয়। কাবেরী অনিশের কাছে এসে
তাকে বলে শম্পা এই কাজ করতেই পারে না। সে অনিশকে তাদের ব্যক্তিগত সমস্যার জন্য শম্পার ক্ষতি না করতে রিকোয়েস্ট করে, কিন্তু অনিশ সুযোগ পেয়ে শম্পা ও কাবেরীর প্রতি তার রাগ মেটানোর প্ল্যান করে। এছাড়া অনিশ শম্পার ফোনটা হাতে পেয়ে তার থেকে সেদিনের শম্পার করা তার কাবেরীর ওপর অত্যাচারের ভিডিওটা ডিলিট করে দেয়। কাবেরী অনিশকে বলে সে তার অনেক বড় ক্ষতি আগেই করে দিয়েছে, কিন্তু এবার শম্পাকে আর হারাতে দেবে না। ফ্ল্যাশব্যাকে সেই ঘটনাই দেখানো হয়। কাবেরীর প্রেগনেন্সির খবরে তার শাশুড়ি অনিশের কাছে জানতে চায় তার ছেলে নাকি মেয়ে সন্তান হবে। অনিশ জানায় সে খোঁজ নিয়েছে মেয়ে হবে। এই খবরে অনিশের মা খুশি তো হয়ই না, তিনি অনিশকে উল্টে বলতে থাকেন তাদের বংশের কারো প্রথম সন্তান মেয়ে নয়, তাই হয়তো এই সন্তানটা অনিশের নয়। এই বলে তিনি অনিশের মনে কাবেরীর নামে সন্দেহ ঢুকিয়ে দেন ও কাবেরীর বিরুদ্ধে ক্রমাগত উস্কাতে থাকেন। তিনি এবার চলে গেলে কাবেরীকে অনিশ জিজ্ঞাসা করে সত্যিই কি এটা তার সন্তান। এরপর সে কাবেরীকে ঘরে টেনে নিয়ে যায় ও ক্রমাগত শারীরিক নির্যাতন করতে থাকে। সে কাবেরীকে এতটাই বাজেভাবে আঘাত করে যাতে করে কাবেরীর মিসক্যারেজ হয়ে যায়। সিন আবার বর্তমানে ফেরে। জুভেনাইল হোমে শম্পার সাথে কাবেরীর কথা বলতে দেওয়া হয় না। এছাড়া শম্পার বাবা তাকে আসল ঘটনাটা জিজ্ঞেস করতে গেলে তাকেও সেখান থেকে বের করে দেওয়া হয়। শম্পার বাবা কাবেরীর বাড়িতে আসে এবং তারা এসব নিয়ে আলোচনা করতে থাকে। ঠিক সেই সময় কাবেরীর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে ফোনের ওপর থেকে। সে কাবেরীকে জুভেনাইল হোমের 5 নম্বর গেটের সামনে রাত 10:30টায় চলে আসতে বলে। কাবেরী ওনার পরিচয় জানতে গেলে ফোন কেটে যায়। কাবেরী এবার তৈরি হয়ে বেরিয়ে পড়ে। জুভেনাইল হোমের পেছনের একটা গেটে পৌঁছে যায়। সেখানে হোমেরই একজন কাবেরীকে খুব সাবধানে সতর্কতার সাথে হোমের ভেতরে নিয়ে যায় ও 15 মিনিটের জন্য লুকিয়ে শম্পার সাথে কথা বলতে দেয়। শম্পা সেখানে এসে কাবেরীকে পুরো ঘটনাটা খুলে বলে। সেখান থেকে জানা যায় শম্পা কলকাতায় স্টেট টিমের ক্যারাটে প্র্যাকটিসের জন্য ক্যাম্পে আসে। সেখানে অ্যাঞ্জেলা গোমস নামের একজনের ক্যারাটে প্র্যাকটিস দেখছিল শম্পা। একজন স্টাফ এসে তাকে জানায় অ্যাঞ্জেলা বেঙ্গল চ্যাম্পিয়ন। রাত্রে শম্পা তার বিছানায় বসে তার জিনিসপত্র গোছাচ্ছিল, তখন সেখানে অ্যাঞ্জেলা চলে আসে এবং শম্পাকে এই বিছানাটা ছেড়ে দিতে বলে, কারণ এখানে নাকি সে থাকবে। শম্পা বলে সে এখানে আগে এসেছে। এই নিয়ে শম্পা ও অ্যাঞ্জেলার মধ্যে তর্ক বাঁধলে একজন মহিলা স্টাফ এসে শম্পাকে বেডটা অ্যাঞ্জেলাকে ছেড়ে দিতে বলে। শম্পা রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন শম্পা যখন গ্রাউন্ডে ক্যারাটে প্র্যাকটিস করছিল তখন অ্যাঞ্জেলা সেখানে আসে। একজন কোচ শম্পাকে তার প্র্যাকটিস বন্ধ করে সেখান থেকে চলে যেতে বলে। শম্পা ওনাকে জানায় তার প্র্যাকটিস এখনও শেষ হয়নি, তাই সে এখনই এখান থেকে যাবে না। এই শুনে অ্যাঞ্জেলা শম্পাকে জঙ্গলি বলে টিজ করলে শম্পা তার দিকে তেড়ে যায়। শম্পাকে আটকাতে টিডি স্যার রাহুল সেখানে চলে আসে ও শম্পাকে অ্যাঞ্জেলাকে সরি বলতে বলে। শম্পা এতে খুবই অবাক হয় ও রেগেও যায়। রাহুল স্যার তাকে ক্যাম্প থেকে বের করে দেওয়ারও ওয়ার্নিং দেয়। আসলে অ্যাঞ্জেলা যেহেতু স্টেট চ্যাম্পিয়ন ও বড়লোকের মেয়ে, তাই সবাই তাকে তোয়াজ করে চলে। এরপর দেখা যায় তাদের ক্যাম্পে ক্রীড়ামন্ত্রী আসে প্লেয়ারদের উৎসাহ দিতে। সেখানে ওনাকে রাহুল স্যার অ্যাঞ্জেলার সাথে পরিচয় করিয়ে দেয়। তিনি অ্যাঞ্জেলাকে তার সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করলে অ্যাঞ্জেলা ওনাকে জানায় তার রুম শেয়ার করতে অসুবিধা হচ্ছে, তাই একটা সেপারেট রুম হলে ভালো হতো। সবাই তাতে রাজি হয়। এরপর শম্পা বারান্দায় দাঁড়িয়ে কাবেরীর সাথে ফোনে কথা বলতে থাকে। শম্পা কাবেরীকে জিজ্ঞেস করে সে কি কমপ্লেন করতে যাবে। কাবেরী জানায় সে যেতেও পারে। তাতে শম্পা বুঝতে পারে সে অঙ্কে পাশ করে গেছে। সেই সময় অ্যাঞ্জেলা কারোর সাথে ফোনে কথা বলতে বলতে শম্পার পাশ দিয়ে তাদের টেকনিক্যাল ডিরেক্টর রাহুল স্যারের ঘরের দিকে যেতে থাকে। শম্পা ও কাবেরীর ফোন রেখে অ্যাঞ্জেলার পেছন পেছন যেতে থাকে। শম্পা গিয়ে দেখতে পায় অ্যাঞ্জেলা ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। শম্পা এবার দরজার বাইরে এসে দাঁড়ায় ও ঘরের ভেতর থেকে ক্রীড়ামন্ত্রী ও টিডি রাহুল স্যারের গলা শুনতে পায়। ক্রীড়ামন্ত্রী অ্যাঞ্জেলাকে বলতে থাকে তিনি অ্যাঞ্জেলাকে ফরেনে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবেন। এছাড়া তিনি অ্যাঞ্জেলার কথা নাকি সেন্ট্রাল স্পোর্টস মিনিস্টারকে বলবেন। এসব শুনে শম্পা দরজা থেকে রেগে সরে যায়। কথাগুলো বলতে বলতে ক্রীড়ামন্ত্রী অ্যাঞ্জেলাকে বাজেভাবে টাচ করতে থাকে। এসব দেখে
অ্যাঞ্জেলা কাঁদতে কাঁদতে দরজা খুলে বাইরে ছুটে বেরিয়ে আসে। বাইরে সে শম্পাকে দেখতে পেয়ে তাকে সব খুলে বলে ও শম্পার সাহায্য চায়। অ্যাঞ্জেলার পিছন পিছন রাহুল স্যার ও মিনিস্টারও বাইরে বেরিয়ে আসে। শম্পা অ্যাঞ্জেলাকে নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ওরা শম্পা আর অ্যাঞ্জেলাকে ধমকায়। শম্পা এসব ঘটনা মিডিয়াকে বলে দেবে বললে মিনিস্টার ছুটে এসে অ্যাঞ্জেলাকে পেছন থেকে ধাক্কা মেরে 3 তলার বারান্দা থেকে নিচে ফেলে দেয়। তাতে অ্যাঞ্জেলা সেখানেই মারা যায়। মিনিস্টার ও রাহুল এবার শম্পাকে অ্যাঞ্জেলার মৃত্যুর জন্য দায়ী করে ও তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। শম্পা এতক্ষণ কাবেরীকে এসব ঘটনা বলছিল। কাবেরী শম্পাকে জিজ্ঞেস করে তারা ছাড়া আর কেউ কি এই ঘটনা দেখেনি? শম্পা মনে করে বলে উল্টো দিকের বারান্দায় একজন বয়স্ক স্টাফ এই ঘটনাটা দেখেছিল। শম্পা ওনার চেহারার বিবরণ দেয় কিন্তু নামটা বলতে পারে না। কাবেরীর সময় শেষ হয়ে গেলে সে শম্পাকে ভয় পেতে মানা করে ও বলে কেউ একজন নিজের পরিচয় গোপন করে আড়াল থেকে তাকে সাহায্য করছে। কাবেরী ও ধীমান উকিলের সাথে কথা বলতে চায়। সেখানে উকিল তাদের জানায় পুলিশের দেওয়া পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী শম্পাকেই দোষী মনে হচ্ছে, আর এছাড়া এমন কেউই নেই যে শম্পার হয়ে সাক্ষী দেবে। তাছাড়া সেদিনকার কোনো সিসিটিভি ফুটেজও নাকি নেই। উকিল তাদের আশ্বস্ত করেন যে ওই নির্দিষ্ট সময়টার কোনো সিসিটিভি ফুটেজ না থাকার ব্যাপারটা তিনি কোর্টে উপস্থাপন করবেন। উকিল কাবেরীকে কোনো প্রত্যক্ষদর্শী থাকলে তাকে সাক্ষী দিতে রাজি করানোর কথা জানায়। কাবেরী এরপর ওই ক্যাম্পে গিয়ে শম্পা যে স্টাফটির কথা কাবেরীকে জানিয়েছিল ওনার খোঁজ নিতে চায়। সেখান থেকে কাবেরী ওই সাপোর্টিং স্টাফের নাম জানতে পারে, লক্ষ্মীনারায়ণ পাল। তিনি কোন এলাকায় থাকেন সেটা কাবেরী জানতে পারে। কাবেরী এবার ওনার বাড়ির এলাকায় ঘুরে ঘুরে ওনার বাড়ির খোঁজ করতে থাকেন। এরপর একজনের সাথে কথা বলার সময় কাবেরী দেখতে পায় একটা বাচ্চা মেয়ে গাড়িতে ধাক্কা লাগতে যাচ্ছে। কাবেরী ঠিক সময় তাকে বাঁচিয়ে নেয়। বাচ্চাটার মা এসে কাবেরীকে ধন্যবাদ জানায়। কাবেরী ওনাকেও লক্ষ্মীনারায়ণ বাবুর কথা জিজ্ঞেস করলে উনি কাবেরীকে লক্ষ্মীনারায়ণ পালের বাড়িতে নিয়ে যায়। কাবেরী ওনার বাড়িতে আসলে দেখা যায় ওই ভদ্রমহিলা আসলে লক্ষ্মীনারায়ণ পালের মেয়ে। ভদ্রমহিলা কাবেরীর জন্য চা করতে গেলে লক্ষ্মীবাবু কাবেরীকে তার পরিচয় জানতে চায়। ওদিকে শম্পাকে অনিশ বসিয়ে চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে শম্পাকে একটা পেপারে সই করার জন্যও জোর করতে থাকে। তখনই সেখানকার জুভেনাইল হোমের কাবেরীকে যেই মহিলা কর্মীটা ঢুকতে সাহায্য করেছিল তিনি শম্পাকে বাঁচিয়ে নেন। অনিশের সন্দেহ হয় কাবেরী লুকিয়ে শম্পার সাথে দেখা করতে এসেছিল, তাই সে সিসিটিভি চেক করতে থাকে, কিন্তু সেখানে কিছুই জানতে পারে না। ওদিকে কাবেরী লক্ষ্মীবাবুকে সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু তিনি মিনিস্টারের বিরুদ্ধে সাক্ষী দিতে ভয় পান। তাই কাবেরীকে খালি হাতেই ফিরে যেতে হয়। যাওয়ার আগে কাবেরী লক্ষ্মীবাবুকে আরও এক রিকোয়েস্ট করে ও সেখান থেকে চলে যায়। পরের দিন কোর্টের বাইরে অনিশ কাবেরীকে বলতে থাকে কাবেরী কিছুতেই শম্পাকে বাঁচাতে পারবে না। কোর্টে শম্পার বিপক্ষের উকিল শম্পাকেই অ্যাঞ্জেলার মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। শম্পার উকিল এবার শম্পাকে কোর্টে সবটা খুলে বলতে বললে শম্পা আসল ঘটনাটা কোর্টে জানায়। বিচারক তার সপক্ষে প্রমাণ চাইলে উকিল ম্যাডাম সিসিটিভি ফুটেজ না থাকার বিষয়টা উত্থাপন করেন। বিচারক শম্পার বয়ানের সাপোর্টে কিছু প্রমাণ থাকলে তা পেশ করতে বলেন। শম্পার পক্ষের উকিল পারমিতা এবার কাঠগড়ায় ডাকে অ্যাঞ্জেলার দিদি মনিকা গোমসকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যাঞ্জেলার শেষকৃত্যের পর চার্চে তার আত্মার শান্তি কামনা করা হয়। সেখানে কাবেরী গিয়েছিল। সবাই চলে গেলে কাবেরী অ্যাঞ্জেলার বাবা মায়ের কাছে অ্যাঞ্জেলার মৃত্যুর জন্য দায়ী অপরাধী শাস্তির আর্জি করে, কিন্তু তারা আর এসব নিয়ে এগোতে চায় না। অ্যাঞ্জেলার বাবা মা জানায় তারা অ্যাঞ্জেলার মৃতদেহটাও ভালো করে দেখতে পায়নি, সেটাকে প্লাস্টিক দিয়ে কভার করে রাখা হয়েছিল। অ্যাঞ্জেলার বাবা মা বেরিয়ে যায়, কিন্তু কাবেরী ক্রমাগত তাদের বোঝাতে থাকে। এরপর একদিন মনিকা কাবেরীর সাথে দেখা করতে আসে। ও জানায় মারা যাওয়ার আগে অ্যাঞ্জেলা তাকে ফোন ও মেসেজ করে। এবার সেগুলোই কোর্টে পেশ করা হয়। অ্যাঞ্জেলার দিদি জানায় অ্যাঞ্জেলার মৃত্যুর দিন সে মনিকাকে ফোন করে জানায় টেকনিক্যাল ডিরেক্টর ও ক্রীড়ামন্ত্রী অ্যাঞ্জেলাকে আলাদা করে তাদের রুমে ডেকে পাঠিয়েছে এবং সেখানে যাবে বলে সে মনিকার ফোনটা রেখে দেয়। তার আধ ঘন্টা পরেই অ্যাঞ্জেলার মৃত্যুর খবর তার বাড়ির লোক পায়। এর পরিপ্রেক্ষিতে আদালত পুলিশকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ভার দেয়। কাবেরী ধীমানের সাথে কথা বলে অ্যাঞ্জেলার খবরটা সবার কাছে পৌঁছে দিতে বলে।
সেদিন কাবেরীর কাছে শম্পার অ্যারেস্ট হওয়ার খবরটা ধীমানই রনিকে পৌঁছে দিতে বলেছিল। ধীমান এবার অ্যাঞ্জেলার ঘটনাটা খবরের কাগজ ও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এই ঘটনায় জনগণও অ্যাঞ্জেলার জন্য জাস্টিস চেয়ে পথে নামে। এই ঘটনায় ক্রীড়ামন্ত্রীর কাছে সিএমের ফোন আসে। তিনি ক্রীড়ামন্ত্রীর ওপর ক্ষুব্ধ হন। এতে মিনিস্টার তার পদ হারানোর ভয়ে দ্রুত ঘটনাটা মেটাতে চায়। সেখানে তখন অনিশ এলে কাবেরী অনিশের বউ হওয়ায় তাকে পার্সোনাল অ্যাটাক করে মিনিস্টার গালাগালি করতে থাকে। সে অনিশকে কাবেরীর ওপর 24 ঘন্টা নজর রাখার কথা বলে। এরপর দেখা যায় লক্ষ্মীবাবু কাবেরীকে ফোন করে। তিনি সাক্ষী দিতে রাজি হন। এই ঘটনায় তিনিও খুব মর্মাহত। কাবেরী উকিল ম্যাডাম পারমিতাকে লক্ষ্মীবাবুর সিকিউরিটি দেওয়ার আর্জি জানান। পারমিতা ম্যাম এতে রাজি হন। একজন লোক কাবেরী ও লক্ষ্মীবাবুকে ফলো করে কাউকে একটা ফোন করে সব জানায়। শম্পার বাবা শম্পার জন্য কাবেরীর কাছে দুশ্চিন্তা প্রকাশ করে। পরের দিন সকালে দুজন কনস্টেবল লক্ষ্মীবাবুর বাড়িতে এসে ওনাকে জানায় তারা লোকাল থানা থেকে ওনার সিকিউরিটির জন্য এসেছে। লক্ষ্মীবাবু কাবেরীকে ফোন করে, কিন্তু তখন কাবেরী তার স্কুলের হেডমিস্ট্রেসের সাথে অনিশের করা মিথ্যে কমপ্লেনের ভিত্তিতে চাকরি চলে যাওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করছিল। তাই সে লক্ষ্মীবাবুর ফোনটা তুলতে পারে না। লক্ষ্মীবাবুর মেয়ে তার বাবাকে জানায় পুলিশ যেহেতু ওনাকে প্রোটেকশনের জন্য চলে এসেছে, তাই সেও শ্বশুরবাড়ি ফিরে যাবে। কিন্তু রাত্রে ঘটে যায় একটা বড় অঘটন। সেই কনস্টেবল দুজন রাত্রে এসে লক্ষ্মীবাবুকে ঘুম থেকে ডেকে তুলে ওনাকে আত্মহত্যা করার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। এরপর সকালে লক্ষ্মীবাবুর নিথর দেহ ঘর থেকে উদ্ধার হয়। কাবেরী ওনার বাড়ি এসে পৌঁছালে লক্ষ্মীবাবুর মেয়ে কাবেরীকে তার বাবার মৃত্যুর জন্য দায়ী করে, কারণ তার বাবার আত্মহত্যা করার মানসিকতা ছিল না। শুধুমাত্র এই ঘটনার সাক্ষী দিতে রাজি হওয়ার জন্য ওনাকে মরতে হলো। কাবেরী এসব দেখে খুবই ভেঙে পড়ে। সে রাস্তা দিয়ে আনমনে হাঁটতে থাকলে একটা গাড়ি এসে প্রায় তাকে ধাক্কা দিচ্ছিল। অনিশ কাবেরীকে হাত ধরে টেনে নেয় ও শাসায় কিসটা নিয়ে আরও এগোলে পরের বার হয়তো সে আর বাঁচবে না। কাবেরী ট্যাক্সি করে বাড়ি ফিরছিল। সেই সময় তার কাছে আবার সেই অপরিচিত ব্যক্তিটার ফোন আসে। তিনি কাবেরীকে সামনের মোড়ে ট্যাক্সি থেকে নেমে উল্টো দিকের বইয়ের দোকানটাতে যেতে বলে। সেই দোকান থেকে অনন্ত সফর নামে একটি বই কিনতে বলেন, যে বইটার বিলিং হলুদ সালোয়ার পরা মেয়েটির কাছ থেকেই করতে বলে। কাবেরী যথারীতি ওনার কথা মতো সেই বইয়ের দোকানে গিয়ে বইটা কেনে। অনিশের ভাড়া করা সেই লোকটা অনিশকে এগুলো জানায়। কাবেরী বাড়ি ফিরলে মিনিস্টারের সেক্রেটারি অমিত কাবেরীর সাথে দেখা করতে আসে। তিনিও কাবেরীকে কেসটা থেকে সরে আসতে বলেন। কাবেরী ওনাকে স্পষ্ট জানায় সে শম্পাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে, তাতে যাই হয়ে যাক। তিনি যাওয়ার সময় কাবেরীকে জিজ্ঞেস করেন এখন সে যে জীবনের মধ্যে জড়িয়ে পড়েছে সত্যিই কি তার সাহস আর ক্ষমতা আছে এর শেষ অবধি যাওয়ার। এরপর উনি চলে যান। কাবেরী বইটা খুলে একটা কাগজ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার উকিল পারমিতাকে জানায়। পরের ডেটে কোর্টে পারমিতা সেটা পেশ করে, যেটা ছিল অ্যাঞ্জেলা গোমসের আসল পোস্টমর্টেম রিপোর্ট, যেখানে স্পষ্ট লেখা ছিল অ্যাঞ্জেলার শরীরে ধস্তাধস্তি ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং অ্যাঞ্জেলা গোমসের নখের ভেতর যে বডি টিস্যু পাওয়া গেছে সেটা শম্পা হালদারের নয়, অন্য কারোর। অর্থাৎ পুলিশের তরফ থেকে কোর্টে পেশ করা আগের পোস্টমর্টেম রিপোর্টটি ছিল নকল, সাজানো। এতে বিচারক পুলিশের গাফিলতিতে ক্ষুব্ধ হন। কোর্ট শম্পাকে জামিনে মুক্ত করে। অনিশ এই ঘটনায় তার খবরিকে মারধর করে ও কাবেরীর এত সাহস দেখে অবাক হয়। এরপর দেখা যায় অনিশ ক্রীড়ামন্ত্রীর সাথে তার চেম্বারে দেখা করতে আসলে মিনিস্টার জঘন্যভাবে অনিশকে গালিগালাজ করে। তাদের ঝামেলার এক পর্যায়ে অনিশ রেগে গিয়ে তার সার্ভিস রিভলভার বের করে ক্রীড়ামন্ত্রীর দিকে তাক করে। এরপর ওনার সেক্রেটারি অনিশকে শান্ত করে। শম্পা, কাবেরী ও ধীমান একসাথে হাঁটতে হাঁটতে এগুলো নিয়ে আলোচনা করছিল। ধীমান চলে গেলে শম্পা কাবেরীকে মজার ছলে বলে, ধীমান কিন্তু খুব ভালো, সে কাবেরীর মন বোঝার লোক হতে পারে। এরপর দেখা যায় ক্রীড়ামন্ত্রীর সেক্রেটারি তাকে বুদ্ধি দেয় টেকনিক্যাল ডিরেক্টর রাহুলের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিতে। এর জন্য রাহুলকে প্রচুর টাকা অফার করা হয়। সেই মতো সে পুলিশের কাছে ধরা দেয়। কাবেরী শম্পার বাড়িতে গেলে শম্পার বাবা তাকে জানায় ক্রীড়ামন্ত্রীর উপর থেকে তারা কেস তুলে নেবে, এটা নিয়ে আর তারা এগোবে না। এছাড়া তারা এর জন্য প্রচুর টাকাও পাবে। এই শুনে কাবেরী চলে যেতে গেলে
শম্পা তাকে পেছন থেকে ডেকে বলে সে চায় আসল দোষীদের শাস্তি হোক। কাবেরী শম্পাকে ভালোভাবে তার ক্যারাটে ও পড়াশোনাতে মন দিতে বলে। পরের দিন কাবেরী কলকাতা ফিরে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে। তখন সেখানে হেডমিস্ট্রেস এসে তাকে বলে কাবেরী যদি ক্রীড়ামন্ত্রীর সাথে দেখা করে কথা বলে তাহলে তার চাকরিটা বেঁচে যাবে, কিন্তু কাবেরী এতে রাজি হয় না। এই সময় কাবেরীর কাছে অ্যাঞ্জেলার দিদি মনিকার ফোন আসে। সে বলে শম্পা নাকি মিনিস্টারের ওপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেবে। তাহলে তাদের এত লড়াই সব কি এখানেই শেষ হয়ে যাবে? আসল দোষীর কোনো শাস্তিই হবে না? কাবেরী জানায় সে লড়াইটা ছাড়তে পারবে না, তাই সে এখন কলকাতা যাবে। এরপর দেখা যায় শম্পার বাড়িতে প্রেস মিট বসিয়ে ওই মিনিস্টার তার ইমেজ সাধারণ মানুষের কাছে ক্লিয়ার করতে চায়। তিনি শম্পাকে দিয়ে পুরো ঘটনাটা বলাতে চাইলে শম্পা সেখান থেকে চলে যায়। সে রনিকে নিয়ে কাবেরীর বাড়িতে তাকে খুঁজতে যায়। বাড়িতে কাবেরীকে খুঁজে না পেয়ে বাসস্ট্যান্ডের দিকে তারা যেতে থাকে। সেখানে কাবেরীকে শম্পা কলকাতা যাওয়ার থেকে আটকাতে যায়, কিন্তু কাবেরী তাকে বলে তার কিছু কাজ বাকি আছে, সে আবারও আসবে। সে শম্পাকে বাড়ি ফিরে যেতে বলে। কাবেরী শম্পাকে ছেড়ে কিছুটা এগোলে একটা গাড়ি এসে শম্পাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এবার কাবেরীর কাছে অনিশের ফোন আসে। সে বলে শম্পাকে বাঁচাতে চাইলে মিনিস্টারের সাথে স্টেশনের কাছে একটা রিসর্টে দেখা করতে হবে ও তারপর অনিশের কাছে ফিরে যেতে হবে। এরপর দেখা যায় কাবেরী মিনিস্টারের সাথে রিসর্টে দেখা করতে আসে। সেখানে তারা শম্পাকে আটকে রেখে কাবেরীর থেকে একটা বয়ান চায়। সেখানে কাবেরীকে দিয়ে বলানো হয় সে নাকি মিনিস্টারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছিল মন্ত্রীকে ভয় দেখিয়ে টাকা নেওয়ার জন্য। তার জন্য এখন সে ক্ষমা প্রার্থী। এটা রেকর্ড করে রাখা হয়। কাবেরী এবার শম্পাকে ছেড়ে দিতে বলে। সিন বর্তমানে ফিরলে দেখা যায় কাবেরী বাড়ি ফিরলে অনিশ আবার কাবেরীর উপর অত্যাচার করে। কাবেরী কাঁদতে কাঁদতে অনিশের কাছে ক্ষমা চায়, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় কাবেরী অনিশের ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়, যেটা খেয়ে অনিশ ঘুমিয়ে পড়ে। তখন কাবেরী বলে ওঠে তাকে কখনো ভালোবাসা যায় না, সে কাবেরীর মেয়েকে মেরেছে। পরের দিন সকালে অনিশের ঘুম ভাঙলে সে নিজেকে ঘরের মধ্যে বন্ধ দেখতে পায়। আরও দেখা যায় মিনিস্টার সেই রিসর্টের ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছে। মিনিস্টারের সেক্রেটারি পুলিশকে জানায় অনিশ কাল এখানে পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় আসে। অনিশ ও মিনিস্টারের মধ্যে নাকি বাকবিতণ্ডা চলছিল। এরপর তিনি ঝামেলা শুনে বাইরে থেকে এসে দেখতে পান অনিশ তার রিভলভার নিয়ে ভয় দেখাচ্ছে। উনি অনিশকে আটকাতে গেলে অনিশ মিনিস্টারকে সজোরে ধাক্কা মারে ও তার ফলে টেবিলের কোণায় মিনিস্টারের মাথায় লেগে তিনি মারা যান। সেক্রেটারি এর আগে অনিশ সেদিন মিনিস্টারকে রিভলভার তাক করে ভয় দেখিয়েছিল সেই ভিডিওটাও দেখায় ও তাদের হাতে তুলে দেয়। সেই সময় সেখানে প্রেস আসে। ধীমান ইনভেস্টিগেটিং অফিসারকে রিকোয়েস্ট করে ক্রাইম স্পটের কিছু ছবি তোলার জন্য যায়। সে সময় সেখানে ধীমান কিছু একটা দেখতে পায়। এবার অনিশের ঘরের দরজা খুলে দেওয়া হলে অনিশ তার ইউনিফর্ম পরে বেরোতে চায়। ঠিক তখন পুলিশ এসে তাকে মিনিস্টারের হত্যার অপরাধে গ্রেপ্তার করে। এর 6 মাস পরে শম্পার একটা ক্যারাটের ম্যাচে কাবেরী আসে। সেখানে তার সাথে মিনিস্টারের সেক্রেটারি দেখা করতে আসে। দেখা যায় সেই এতদিন পরিচয় গোপন রেখে কাবেরীকে ফোন করে সাহায্য করত। কাবেরী তাকে প্রশ্ন করে সে কি কাবেরীকে হেল্প করেছে নাকি ব্যবহার করেছে। তখন উনি জানান শম্পাকে ফাঁসানোর প্ল্যান করলে উনি মানা করেছিলেন, কিন্তু মিনিস্টার তা শোনেনি। আসলে সেক্রেটারি নয়, তারই আসলে মিনিস্টার হওয়ার কথা ছিল, কিন্তু ষড়যন্ত্র করে তাকে মন্ত্রী হতে দেওয়া হয়নি। শম্পা চ্যাম্পিয়ন হয়। এরপর একদিন জেলে অনিশের সাথে কাবেরী দেখা করতে আসে। সে কাবেরীর কাছে জানতে চায় কাবেরী এসব কি করে করলো। তখন কাবেরী জানায় সেদিন রিসর্টে তাকে দিয়ে জোর করে বয়ান রেকর্ড করার পরেও মিনিস্টার কাবেরীর সাথে ফাঁকা রিসর্টে অসভ্যতামি করতে গেলে কাবেরী সেলফ ডিফেন্সের জন্য শম্পার শেখানো ক্যারাটে মুভ করতে থাকে এবং আচমকায় তাদের ধস্তাধস্তিতে মিনিস্টারের মাথায় চোট লাগে ও তিনি মারা যান। তখন সেক্রেটারি অমিতবাবু তার চালে অনিশকে মাত দেন। তিনি তার ড্রাইভার বাপ্পাকে অনিশের পোশাক পরিয়ে রিসর্টে ডাকেন ও পরের দিন রনি এসে অনিশের পোশাকগুলো বাড়িতে রেখে যায়। এসব শুনে অনিশ কাবেরীকে শাসায় সে এগুলো প্রমাণ করে দেবে। তখন কাবেরী জানায় অনিশ তো অনেকদিন আগেই কাবেরীকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করেছে, আর এখন অপরাধীরা শাস্তিও পেয়েছে, তাই তার আর কিছুই যায় আসে না। এরপর সে
অনিশের সেই গানের সুরে শীষ দিতে দিতে বেরিয়ে যায়, আর পেছন থেকে অনিশ চেঁচাতে থাকে। রাস্তায় ধীমান এসে রিসর্ট থেকে সেদিন কুড়িয়ে পাওয়া কাবেরীর গলার হারটা তাকে ফেরত দেয়। টোটোতে বাড়ি ফিরে কাবেরী এবার টোটোওয়ালাকে 20 টাকা ভাড়া দেওয়াতে সে বলে, 20 টাকা কেন, ভাড়া তো 60 টাকা হয়েছে। তখন কাবেরী বলে, সে তো আগের 40 টাকা ফেরত পেত। এখানেই শেষ হয় সাসপেন্সে ভরপুর হইচইয়ের এই ওয়েব সিরিজটি।